আসসালামাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে থাকছে তোমাদের ক্লাস 7 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো এই ভিডিওতে তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক 3 থেকে ম্যাথমেটিক্সের যে কোশ্চেনগুলি আছে এই কোশ্চেনগুলি সব সলভ করা হবে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যেহেতু তোমাদের এটা ম্যাথমেটিক্স, তো পাশাপাশি তোমাদের কিন্তু ইতিহাস, ভূগোল, বাংলা এবং অন্যান্য বিষয়, বিজ্ঞান বিষয়ের যে সমস্ত আছে ওই সমস্ত বিষয়গুলির কিন্তু অ্যাক্টিভিটি টাস্কের যে কোশ্চেনগুলি ছিল সম্পূর্ণ উত্তর সহ ভিডিও পোস্ট করা হয়েছে। তো চাইলে তোমরা দেখে নিতে পারো, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া হয়েছে এবং পূর্বের যে 1 ও 2 নম্বর অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল তোমাদের, তো সেগুলোও সলভ করে দেওয়া হয়েছে। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে তোমরা গিয়ে দেখতে পারো অ্যাক্টিভিটি টাস্ক 1, অ্যাক্টিভিটি টাস্ক 2 এবং অ্যাক্টিভিটি টাস্ক 3। এই ফোল্ডারগুলোতে দেখলে তোমরা তোমাদের সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের উত্তর সহ ভিডিও পোস্ট করা হয়েছে পেয়ে যাবে। তোমরা এই উত্তরগুলো খাতায় সুন্দর করে তৈরি করে নেবে, কারণ তোমরা জানো প্রত্যেকে স্কুল চালু হলে অ্যাক্টিভিটি টাস্কের এই উত্তর সহ খাতাটা তোমাদের স্কুলের শিক্ষকদের দেখাতে হবে। তো এখন লক্ষ্য করো, ভিডিওতে আমি তোমাদের যেটা দেখাচ্ছি যে ম্যাথের যে কোশ্চেনগুলি আছে। তো প্রথম দেখো, এখানে তোমাদের 3 নম্বর অ্যাক্টিভিটি টাস্কে অধ্যায় 11 অর্থাৎ ভগ্নাংশের বর্গমূল থেকে অঙ্ক দিয়েছে। তো এখানে 1 নম্বর অঙ্ক আছে, বলেছে 0.081, এটি কি পূর্ণবর্গ সংখ্যা, যুক্তি সহ লেখো। আমাদেরকে এখানে এই যে অঙ্কটা, এটাকে যদি বর্গমূলে প্রকাশ করা যায় তাহলে এটা পূর্ণবর্গ, আর যদি বর্গমূলে প্রকাশ করা না যায় তাহলে এটা পূর্ণবর্গ নয়। আর আমাদের যুক্তি সহ লিখতে বলেছে বলতে, অর্থাৎ এটাকে আমাদের প্রমাণ করে দিলেই হবে। যদি বর্গমূল আসে তাহলে এটা পূর্ণবর্গ, আর না হলে তাহলে পূর্ণবর্গ নয়। এটা লিখলেই আমাদের যুক্তি সহ লেখা হয়ে যাবে। তো চলো আমরা লক্ষ্য করো, অঙ্কটা এখন দেখা যাক। একের দাগের বলা হয়েছে কি না 0.081, এই অঙ্কটি আমাদেরকে বলতে হবে পূর্ণবর্গ কিনা। তো অঙ্কটা পূর্ণবর্গ কিনা আমরা সেটা জানার জন্য কি করতে পারি, তো প্রথমে আমরা সমান দেবো, আমরা 81 লিখবো। এই দেখো, দশমিক তোলার জন্য 1 এবং দশমিকের পর 3টি সংখ্যা, তাহলে আমরা 3টি শূন্য নেবো। কেমন? এবার আমাদেরকে এটা দেখতে হবে এটা পূর্ণবর্গ কিনা। তো দেখো, এটা পূর্ণবর্গ কিনা সেটা প্রমাণ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা রাফ ইউজ করবো এখানে একটু। তো 81কে আমরা বিশ্লেষণ করবো, উৎপাদকে বিশ্লেষণ। 3 7 81, 3 9 27, 3 3 9। দেখো এখানে 4টি 3 পাওয়া যাচ্ছে, তো আমরা এখানে লিখতে পারি 3 × 3 × 3। আচ্ছা, এবার আমরা নিচে দেখবো 1000 আছে, এই 1000টা বিশ্লেষণ করব। আচ্ছা, 1000টা বিশ্লেষণ করলে আমরা পাবো 500, 2 খাওয়ালে 250। আচ্ছা, 2 খাওয়ালে 1 হবে, 2 হবে, 5 হবে। আচ্ছা, এরপর একেবারে 5 দিয়ে যাবে, 5 25 125। আচ্ছা, 5 হবে, 5 হবে। এবার দেখো এখানে তাহলে থাকছে কি 2 গণিত 2 গণিত 2 গণিত 5 গণিত 5 গণিত 5। আচ্ছা, পূর্ণবর্গ সেটা আমাদেরকে প্রমাণ করার জন্য কি করতে হবে, প্রতি দুটি জোড়ার জন্য একটি করে স্কোয়ার হয়ে যাবে। দেখো, দুটি সংখ্যার জন্য একটি সংখ্যার স্কোয়ার, অর্থাৎ বর্গে প্রকাশ করা হচ্ছে। আবার দুটো 3 আছে, তার জন্য স্কোয়ার করা হচ্ছে। এবার নিচে দেখো দুটো 2, তার জন্য একটি স্কোয়ার। এবং তারপর দেখো, আচ্ছা 2 একটা পড়ে আছে, তাহলে হবে না, দুটো 5 আছে, তাহলে দুটো 5-এর জন্য একটা স্কোয়ার হবে। আচ্ছা, শেষে কি, তাহলে একটি 2 এবং একটি 5 থাকছে। দেখো, আমাদের এই যে অঙ্কগুলোকে পূর্ণবর্গ কিনা সেটা প্রমাণ করার জন্য উৎপাদক বিশ্লেষণ করে যেসব সংখ্যাগুলো পাবো ওইগুলো প্রত্যেকটা যেন জোড়া জোড়া পাওয়া যায়। তাহলে দেখো, উপরে যে এখানে সংখ্যাগুলো জোর জোর পাওয়া গেছে, কিন্তু নিচে একটি দেখো 2 এবং একটি 5 অতিরিক্ত পড়ে আছে। তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি এটাও স্কোয়ার এবং এটাও স্কোয়ার থেকে যেত, বা অথবা এই 2 আর 5 অতিরিক্ত থাকতো না, তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু অতিরিক্ত একটি করে সংখ্যা পড়ে আছে, তাই এটা আমাদের প্রমাণিত যে ইহা পূর্ণবর্গ নয়। তাহলে আমরা লিখব কি 0.081, ইহা পূর্ণবর্গ সংখ্যা নয়। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটি দেখো, বলা হয়েছে 4.41 এর বর্গমূল কত। তো এই অঙ্কটা আমাদের কি চেয়েছে না, বর্গমূল চেয়েছে। বর্গমূল অনেক ভাবে নির্ণয় করা যায়, এটা যেহেতু দশমিকের বর্গমূল। তোমরা দেখো, আমি এখানে যেভাবে দেখাচ্ছি এভাবে করলেও হবে, অন্য কোনো পদ্ধতিতেও করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা 41, তো আমরা এখন বর্গমূল করব। এটা বর্গমূলের জন্য দেখো 4.141, ডান দিক থেকে দুটি দুটি সংখ্যা নেওয়া হয় এবং শেষে একটি পড়ে থাকছে। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা এটা ভাগ প্রক্রিয়ায় করছি। উৎপাদকে বিশ্লেষণ করে করা যায়, ভাগ প্রক্রিয়াতেও করা যায়। আমি এটা ভাগ প্রক্রিয়ায় করছি, তো 2 2 দেখো 4 হয়ে যাচ্ছে। এবার দেখো, এই ভাগফলে যেটা আছে তার দ্বিগুণ এখানে নামবে, তাহলে 2 দ্বিগুণ করলে 2 2 আমরা 4 পাচ্ছি। আচ্ছা, দশমিকের পরবর্তী সংখ্যা, আর জানো এখানে দুটি সংখ্যা মিলে একটা হয়ে গেছে, তাহলে একটাই সংখ্যা নামলো 41, মানে এক সংখ্যা নামলো। এবং দশমিকের পর যেহেতু সংখ্যা নামছে, আমাদের ভাগফলে দশমিক দিয়ে দিতে হবে। এবার এখানে তাকাও, দেখো এখানে যদি আমরা 1 বসাই, এই 1টা পাশের সঙ্গে গুণ করে আমাদের এটা 1 আর 1 বসালে তাহলে কি হচ্ছে 41 হয়ে যাচ্ছে। অর্থাৎ অঙ্কটাকে এইভাবে বসাতে হয়, পাশে যখন 4 আছে 4 এর পাশে 1 এবং নিচে 1 বসাতে হয়। এভাবে ক্রস করলে তাহলে কি হবে, 1 1 1 হচ্ছে আর
আর 4 হয়, তাহলে 1 দিয়ে এটাকে মাল্টিপল করলে এসে যাচ্ছে 41। আশা করি বোঝা গেছে উত্তরটা। তাহলে মূল উত্তরটা কত আসে না 2.1। তাহলে অতএব আমরা লিখবো √4.41 ইকুয়াল তো 2.1 স্কোয়ার। অ্যান্সার এটাই পাবো আমরা। আশা করি বোঝা গেছে। এর পরের প্রশ্ন দেখো, মান নির্ণয় করতে বলেছে। √1.21 প্লাস √0.64 মাইনাস √2.81। খুব সিম্পল অঙ্কটা, আমি তোমাদের মুখে মুখে করে দিয়েছি, তোমরা দেখো এখানে বিশেষ রাফের কিছু প্রয়োজন নেই। তো দেখো এখানে 3 নম্বর অঙ্কটা কি আছে সরল করি। তো বলেছে √1.21 আচ্ছা প্লাস √0.64 আচ্ছা মাইনাস √2.89। আচ্ছা, এটা যে দশমিক আছে তোমরা এখন মনে মনে এটা করো যে এর মধ্যে কোনো দশমিক নেই, এটা 121ই মনে করো। আমি খুব সহজভাবে করে দিচ্ছি। তো এটা তোমাদের মনে করো দশমিকের মধ্যে নেই, এটা কত 121। তো 121-এর বর্গমূল কত? 121-এর বর্গমূল আমরা যদি এখানে রুট তুলে দিই তো সেক্ষেত্রে 11 পাবো, আর যে দশমিক ছিল এর জন্য এখানে একটা দশমিক হয়ে যাবে। প্লাস এটা যদি 64, তো 64-এর বর্গমূল কত হয়? 28 64 না 8 হয়, তো সেক্ষেত্রে আমরা রুট তুলে দিলে 0.8 পেয়ে যাবো। এবার মাইনাস আছে, মাইনাস এটা হচ্ছে 289, তো 289-এর বর্গমূল কত? 17 হয়, তো সেক্ষেত্রে 1.7 হবে। আশা করি বোঝা গেছে। তো এবার এটা আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে। দেখো এই যে 1.1 এটা প্লাস 0.8 আছে, তো এইটার মধ্যে যোগ হবে, আর এটা মাইনাস নিয়ে আছে, তো এটাকে আমরা যদি প্রথমে প্লাস করি তাহলে কত পাবো? 1.9 এবং মাইনাস 1.7 হবে। এবার ইকুয়াল দেখো এটা কত মাইনাস করলে হয়ে যাবে 0.2। তো আশা করি উত্তরটা বোঝা গেছে। এই রুটগুলো তুললে তোমরা দেখবে এগুলোর বর্গমূল এটাই পাওয়া যাবে। আর যাদের বুঝতে অসুবিধা হবে অঙ্কটা আবার একবার দেখে নেবে। এবার তোমরা দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, 4 দাগের বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 0.004 বর্গমিটার আর এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। দেখো কোনো বর্গক্ষেত্রে যদি ক্ষেত্রফল থাকে এবং তার যদি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়, তো সেক্ষেত্রে আমরা ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে কি করব? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি রুট ক্ষেত্রফল করি তাহলে আমরা সহজেই বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। এবং ওই যে বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে সেটা আমাদের কি করতে হবে বলেছে না 3 স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। তো দেখো অঙ্কটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। 4 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আছে না 0.004 বর্গ মিটার। কেমন? বর্গ মিটার। ওকে, তো এখন আমাদের চাচ্ছে বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, বাহু দৈর্ঘ্য ক্ষেত্রফল, যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থাকে আর যদি বাহুর দৈর্ঘ্য চায় তো সেক্ষেত্রে কি হয়? বাহু দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র রুট ক্ষেত্রফল, তাহলে 0.004 এটাই হবে আমাদের উত্তর। এবার আমাদেরকে এই যে এই বর্গটা তুলে দিতে হবে 3 স্থান পর্যন্ত। তো সেক্ষেত্রে আমরা এটাকে 3 স্থান পর্যন্ত নির্ণয় করার জন্য যেটা করব 0. আচ্ছা, আমরা এভাবে নির্ণয় করতে পারি 0.004। আমরা ভাগ প্রক্রিয়াতে অঙ্কটাকে সমাধান করে নেব। দেখো আমরা এর বর্গটা তুলছি, তো যেহেতু এটা দশমিকের আগে কোনো সংখ্যা নেই তাহলে আমরা এখানে দশমিক দেবো, এবং প্রথম যে শূন্যটা আছে এটা আমাদের এখানে যে প্রথম শূন্যটা আছে এই শূন্যটাকে আমরা কোনোভাবে এখানে তো যেহেতু শূন্য আছে এটা কোনো ভ্যালু থাকছে না, তো আমরা অঙ্কটাকে সমাধান করার জন্য এখানে একটি শূন্য বসিয়ে আমরা পরবর্তীতে যেটা করবো এখানে শূন্য শূন্য নিতে পারি। তো এখানে ভাগ করলে আমাদের বিয়োগ করলে আমাদের কি হবে না 4 নেমে আসবে, আর যেহেতু দশমিক দেওয়া আছে আমরা একটি শূন্য নেবো। এবার দেখো এখানে আমাদের যা থাকে সেটাকে এখানেও বসাতে পারি, আমরা নাও পারি। এই যেহেতু এটা শূন্য, যেমন ধরো 2 2 4 ভাগ প্রক্রিয়া বর্গমূল হলে 2 2 4 3 3 9, এখানেও 3 এখানেও 3 বসাতে শূন্য এখানে বসাতেও পারি নাও পারি, কোনো সমস্যা নেই। তো এখন এটা 40 আছে, আমরা এখানে বসাতে পারি 6 6 36। কেমন? তো 36 বসানোর পর এটাও দেখো আমাদের বিয়োগ করলে আসবে 4, যেহেতু এটা 4 4 মিলে গেলে শূন্য আর দশমিক দেওয়া আছে পরবর্তী স্টেপে আমরা দুটি শূন্য নিতে পারি। তো এখানে যে অঙ্কটি আছে তার দ্বিগুণ আসবে, 6 আছে তাহলে 12 হবে। এবার দেখো তোমরা এখানে 12 বসেছে, তো এখানে 12-র পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন 400-র কাছাকাছি আসে। তো আমরা সেটা জানি 3 বসাতে পারি। 3 বসালে আমাদের 3 3 9 হবে, 3 2 6 হবে, 3 1 3 হবে। তো বিয়োগ করলে দেখো 9 তো 10 মিলে 1 হয়, 7 তো 10 মিলে 3 হয়, এখানে 31 পাচ্ছি। তো আমাদেরকে যেটা চেয়েছিল যে দশমিকের পর 3টি সংখ্যা 3 স্থান, তাহলে আমরা এটা নিলেই যথেষ্ট হবে। বাহুর দৈর্ঘ্য 0.063 মিটার।
তো এইভাবে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল, আশা করি বোঝা গেছে। যাদের বুঝতে অসুবিধা অবশ্যই আবার একবার দেখে নেবে ভিডিওটি। এবার দেখো তার পরের প্রশ্ন যেটা বলা হয়েছে, 5 নম্বর প্রশ্ন বলেছে রবি এবং অনিল দুটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে, তাদের বাহু দৈর্ঘ্য 1.8। তাহলে রবি যেটা অঙ্কন করেছে তার বাহুর দৈর্ঘ্য কত, 1.8, এবং অনিল যেটা অঙ্কন করেছে তার বাহুর দৈর্ঘ্য কত, 3। এবং কিন্তু প্রত্যেকেই বর্গক্ষেত্র অঙ্কন করছে, বর্গক্ষেত্র মানে 4টে বাহুর সমান। এবং বলেছে তাদের বন্ধু অসীম বর্গক্ষেত্র আরেকটি অঙ্কন করেছে, যে বর্গক্ষেত্রটা কি হবে, রবির আঁকা বর্গক্ষেত্রের সমষ্টির সমান। অর্থাৎ রবি যে বর্গক্ষেত্রটা অঙ্কন করেছে, রবি অঙ্কন করেছে কত, 1.8। এই যে বলেছে অসীম এমন একটা বর্গক্ষেত্র অঙ্কন করলো যে ওই বর্গক্ষেত্র এবং রবির বর্গক্ষেত্র আঁকার ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ রবি যেটা এঁকেছে ওটা এবং অসীম যেটা আঁকছে এই দুটোর সমান, অর্থাৎ এই দুটোকে যোগ করলে যে সমষ্টি হবে সেই সমষ্টিটা কি, সেটা সমানই অনিলের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো এখন আমাদের অসীমের বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য কত সেটা জানতে হবে। আবারও প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাও, রবি এবং অনিল দুটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে, রবির যেটা বর্গক্ষেত্র আছে তার বাহুর দৈর্ঘ্য 1.8 এবং অনিলেরটা হচ্ছে 3 সেন্টিমিটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য। এবার বলেছে অসীম একটা বর্গক্ষেত্র অঙ্কন করবে, সেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কেমন হবে না, রবি এবং অসীম যেটা আঁকছে সেটার বাহুর দৈর্ঘ্য জানি না, তো এমন একটা বাহুর দৈর্ঘ্য সেটা নিয়ে আঁকবে, সেটা এবং রবিটা দুজনের ক্ষেত্রফল যোগ করলে যা হবে সেই ক্ষেত্রফল সমানই কিন্তু এখানে কি, যে অনিলের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা সমান হবে। অর্থাৎ রবি আর অসীম মিলে যা হবে অনিলের একার তাই হবে, সেটাই আমাদেরকে এখন প্রশ্ন করেছে। তাহলে অসীমের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে আমরা এখানে অঙ্কটা সমাধান করছি, তোমরা দেখো। এটা 5 নম্বর প্রশ্ন। আমাদের প্রশ্নে দেওয়া আছে রবির বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, সেটাই আমরা তুলে নেব। রবির বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1.8 মিটার। আচ্ছা, তারপর আছে কি, অনিল, লিখব অনিলের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 3, সরি এটা মিটার না, এগুলো সেমি আছে, কেমন, সেমি। আচ্ছা, তাহলে সেমি ডট ডট করলাম। এবার অসীম কত তার বাহু দৈর্ঘ্য আমরা জানি না, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে ধরে নেব, অসীমের বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য সমান x সেমি, কেমন, তাহলে x সেমি। এবার আমরা কি করব, লিখব অতএব শর্তানুসারে, অঙ্কটা খুব সহজেই সমাধান হয়ে যাবে আমরা যদি শর্তানুসারে করে নিই। আমাদের কি বলেছে না, ক্ষেত্রফল কেমন। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, বাহুর স্কয়ার। তাহলে প্রত্যেকটারই আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। দেখো, রবির বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানি, অনিলের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানি, অসীমের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এইমাত্র আমরা x ধরে নিয়েছি। তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে বাহুর স্কয়ার করতে হবে। তাহলে আমাদের এখানে বলা হয়েছিল রবি আর অসীমের দুজনের সমষ্টি সমান, তাহলে এখানে অসীমেরটা কত, এর স্কয়ার করলাম প্লাস, আচ্ছা রবির কত আছে 1.8, তার স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার। ক্লিয়ার। আমাদের বলেছিল যে অসীমের এবং রবির দুজনের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে অনিলের ক্ষেত্রফলটা। তাহলে আমরা অসীমের ক্ষেত্রফল এবং রবির ক্ষেত্রফল দুটোকে যোগ করে দিলাম, যোগ করে দেওয়ার মানেই সেটা সমানই হয়ে যাচ্ছে কি, অনিলের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান সমষ্টি। বোঝা গেছে। এখন আমাদেরকে এটা সমাধান করতে হবে। তো পরের লাইন আমরা বা দেবো এক্স স্কোয়ার, আচ্ছা প্লাস, আচ্ছা 1.8, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে 18 মানে 1.8 এর একটা স্কোয়ার আছে, তো এই স্কোয়ার থেকে আমাদেরকে কি করতে হবে না, তুলে দিতে হবে। তাহলে আমরা এটা গুণ করে নিতে পারি 18, তাহলে 18 28 64 4 হাতে 6, 8 একে 8 আর 6 14 হচ্ছে, 8 একে 8 হবে, 2 একে 2, তাহলে কত হচ্ছে 4, 8 আর 12 2 হাতে থাকে 1 4, এটা 1 হবে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে 3, তাহলে অঙ্কটা আসছে 3.24। ক্লিয়ার। এটা সমান কত হবে, 3 3 9 হবে। আচ্ছা, এবার বড় লাইনে বা দাও এক্স স্কোয়ার হবে ইকুয়াল 9 মাইনাস এটা এদিকে চলে আসবে 3.24, কেমন। পরবর্তীতে বা এক্স স্কোয়ার ইকুয়াল, এটা আমরা মাইনাস করে নেবো, 9.00 নিয়ে নিলাম আর 3.24 আমরা মাইনাস করলে কত পাবো না 6 পাবো, 3 তার মানে 7 পাবো, পয়েন্ট এটা 4 হচ্ছে, তো 4 এটা 5 হবে, তাহলে 5.75 হবে।
পরবর্তীতে বা এক্স সমান এটা আমরা কি করব 5.75, অর্থাৎ এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা এর মধ্যে রুট করে দিলাম। এবার এটার আমাদের বর্গমূল করতে হবে 576 এর বর্গমূল। তো 576 এর বর্গমূল আমরা নির্ণয় করব। আমরা এখানে দশমিকটা রাখছি না, মনে মনে করে নিচ্ছি রাফটা শুধু। তো দেখো এখানে 2 2 কত হচ্ছে 4 হয়ে যাচ্ছে। আচ্ছা বিয়োগ করলে 1 হবে, আর দুটো সংখ্যা যেহেতু ডান দিকে জোড় সংখ্যা একসাথে নেমে যাবে। আচ্ছা 2 এর দ্বিগুণ এখানে 4 আসবে। এবার আমরা এখানে যেটা বসাতে পারি 4 4 4 কত হয় 16, 6 হাতে 1, 4 4 16 1 17, তাহলে 2.4। তাহলে এটা অতএব x সমান 2.4। আশা করি বোঝা গেছে। যাদের বুঝতে অসুবিধা অবশ্যই আবার ভিডিওটা দেখে নেবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং আমি পাশে কিন্তু রাফগুলো দেখিয়ে দিয়েছি কিভাবে অঙ্কটা সমাধান হচ্ছে। এখানে তোমরা গুণটা বুঝে নেবে, এটাকে গুণ করলে এটা 1 হবে, তো সেক্ষেত্রে 3 নেগেটিভ 4 হয়ে যাবে। তো এবার তোমরা দেখো এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এক্সটা আমাদের কি ছিল অসীমের বাহু দৈর্ঘ্য। তাহলে আমাদের প্রশ্নে যেটা বলা হয়েছিল যে অসীমের আঁকা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত, তাহলে আমরা লিখবো অতএব অসীমের আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2.4 সেমি। অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এবার পরের প্রশ্ন দেখো, তো দেখো এখানে তোমাদের 11 অধ্যায় বর্গমূল ভগ্নাংশ থেকে যে অঙ্কগুলি ছিল সেগুলো সমস্ত কমপ্লিট হলো। এবার আমরা চলে আসব তোমাদের অধ্যায়, পাঠ্য বইয়ের অধ্যায় হচ্ছে কোষে দেখি 15। এই 15 অধ্যায়টা হচ্ছে সময় ও দূরত্ব অধ্যায়। এই অধ্যায় থেকে বেশ কিছু অঙ্ক তোমাদের দেওয়া হয়েছে, এগুলো তোমাদেরকে সমাধান করতে হবে। দেখো এখন আমি অঙ্কগুলো সমাধান করছি। তো প্রথমে আমরা দেখবো কোষে দেখি 15 অধ্যায় একের দাগের কি বলা হয়েছে যে একক সময়ে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই ওই বস্তুর ড্যাশ। ভালো করে বুঝবে, একক সময়ে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই ওই বস্তুর কি হবে গতিবেগ। কেমন, তাহলে এখানে আমি পুরোটা তুলছি না, তোমরা তোমাদের খাতায় এখান থেকে পুরোটা তুলবে, তুলে উত্তর লিখবে গতিবেগ, এবং গতিবেগের নিচে কিন্তু অবশ্যই আন্ডারলাইনে রাখবে, কারণ এটা শূন্যস্থান পূরণ হচ্ছে। আমি শুধু উত্তরটুকু লিখছি। এবার দেখো বি বলা হয়েছে গতিবেগ স্থির হলে সময় আর দূরত্ব ড্যাশ সমানুপাতি, অর্থাৎ গতিবেগটাকে স্থির করে দিচ্ছে। গতিবেগ যা আছে তাই থাকবে, এখানে সময় আর দূরত্ব, সময় যদি বাড়ানো হয় দূরত্ব কি হবে, বা সময় যদি কমানো হয় দূরত্ব যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে আমাদের কি আসবে, এখানে ওটা সরল সমানুপাত আসবে। তাহলে আমরা এটা লিখবো সরল। ঠিক আছে। আচ্ছা সি সি বলেছে গতিবেগ ইকুয়াল ড্যাশ বাই প্রয়োজনীয় সময়, অর্থাৎ গতিবেগ নির্ণয়ের সূত্র কি। এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, বা দূরত্ব যে কোনো একটা হতে পারে, এটা অতিক্রান্ত দূরত্ব লিখবে, অতিক্রান্ত দূরত্ব। কেমন উপরে, তাহলে অতিক্রান্ত দূরত্ব তোমাদের বসালে উত্তরটা হয়ে যাবে। এবার তোমাদের দেখো ডি বলেছে সময় স্থির থাকলে গতিবেগ ও দূরত্ব ড্যাশ সমানুপাতি। কি বলেছে, সময় স্থির থাকলে গতিবেগ ও দূরত্ব ড্যাশ সমানুপাতি, অবশ্যই এটা সরল সমানুপাতি। তাহলে ডি এর অঙ্কটা কি হবে, সরল। আমি শুধুমাত্র এখানে উত্তরটুকু তোমাদের দেখাচ্ছি, তোমরা অবশ্যই পুরো প্রশ্নটা তুলবে, তুলে উত্তরের জায়গায় উত্তর বসাবে এবং আন্ডারলাইন দেবে। এবং এর প্রশ্ন এবার দেখো বলা হয়েছে দূরত্ব স্থির থাকলে সময় ও গতিবেগ ড্যাশ সমানুপাতি। এটা কিন্তু একটু ব্যতিক্রম, এটা হবে ব্যস্ত সমানুপাতি। তোমরা ভালো করে খেয়াল করবে, দূরত্ব স্থির রাখা হচ্ছে কিন্তু সময় আর গতিবেগ, যদি এখানে দূরত্ব স্থির কিন্তু সময় আর গতিবেগের যদি কম বেশি করা হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পরিবর্তন আসবে, সেক্ষেত্রে এটা ব্যস্ত অনুপাত হবে। তাহলে এটা হবে ব্যস্ত অনুপাত। কেমন। আচ্ছা, তাহলে এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করো, এখানে যে তোমাদের একের দাগের সময় ও দূরত্ব অধ্যায় থেকে একের দাগের যে 5টি প্রশ্ন ছিল সম্পূর্ণ এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান, তো এটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা দেখো 2 দাগের একটি প্রশ্ন করা হয়েছে। তো এবার লক্ষ্য করো আমরা এই 2 দাগের প্রশ্নগুলোকে কি করব, সমাধান করব। তোমরা দেখো 2 দাগে কি বলা হয়েছে, 2 দাগের একটি প্রশ্ন আছে। তো এখানে বলা হয়েছে যে তুমি বাসে 40 মিনিটে 18 কিমি গেলে, বাসের গতিবেগ কত। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে 40 মিনিটে 18 কিমি বাসের গতিবেগ। এই যে বাসের গতিবেগ, এখানে গতিবেগ বলতে কি যাচ্ছে, অর্থাৎ 1 ঘন্টায় কত পথ যেত। তাহলে যদি 40 মিনিটে 60 কিমি 18 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত, আর 1 ঘন্টায় যেটা আসবে ওটাই হয় গতিবেগ। কেমন, তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা আমাদের সমাধান হবে। 2 নম্বর অঙ্ক, তাহলে আমরা ঐকিক নিয়মে সহজে অঙ্কটা তৈরি করতে পারি। তো আমরা লিখব 40 মিনিটে পথ যায়
সমান 18 কিমি। 1 মিনিটে পথ যায় সমান 18/40 কিমি। আচ্ছা, গতিবেগ চেয়েছে, গতিবেগ অর্থাৎ ঘন্টা অর্থাৎ 60 মিনিটে কত পথ যায় সেটা আমরা দেখবো 18 ইন্টু 60/40। আচ্ছা দেখো, 0 0 কেটে যাচ্ছে আমাদের এখানে, তাই তো। এবার আমরা যদি 2 দিয়ে কাটি, 2 2 4, আচ্ছা 2 3 6, 2 দিয়ে 18 কে কেটে দেবো 9। এবার দেখো তাহলে উপরে থাকছে কি 9 গুণিত 3, তাহলে 3 9 27 কিমি। আচ্ছা, আমাদের চেয়েছিল গাড়িটির গতিবেগ কত, তাহলে 27 কিমি পার ঘন্টা। এটাই আমাদের উত্তর হয়ে যাবে। তো বোঝা গেছে। এবার তোমরা লক্ষ্য করো, এখানে তাহলে 27 কিমি পার ঘন্টা কমপ্লিট হয়ে গেল আমাদের উত্তরটি। পরবর্তী প্রশ্ন আরেকটি আছে, 3-এর দাগে বলা হয়েছে যে তুমি ঘন্টায় 10 কিমি বেগে সাইকেল চালাও, কত সময়ে তুমি 25 কিমি পথ অতিক্রম করতে পারবে? ত্রৈরাসিক পদ্ধতির সাহায্যে নির্ণয় করতে হবে। ত্রৈরাসিক পদ্ধতি খেয়াল রাখতে হবে। আগেরটা যেমন আমি একেবারে সমাধান দিয়েছি, তো এখানে কিন্তু ত্রৈরাসিক পদ্ধতি অর্থাৎ টেবিল করে দেখাতে হবে তোমাদের। বলেছে 10 কিমি তুমি সাইকেল ঘন্টায় 10 কিমি পথ যাও, ঘন্টায় 10 কিমি অর্থাৎ 1 ঘন্টা সাইকেল চালালে তুমি 10 কিমি পথ যেতে পারবে। তাহলে 25 কিমি পথটা যেতে তোমার কত সময় লাগবে? তাহলে এখানে দূরত্ব এবং কি সময় টেবিলটা হবে। তাহলে দেখো 3-এর দাগের অঙ্কটা সমাধান হচ্ছে। 3-এর দাগের অঙ্ক, তাহলে এখানে আমরা লিখবো দূরত্ব। কেমন? দূরত্ব ব্যাকেটে থাকবে কিমি, আর এখানে থাকবে সময়, ব্যাকেটে থাকবে ঘন্টা। আচ্ছা, 10 কিমি দূরত্বে তুমি সাইকেল চালিয়ে গেছো কত সময়ে? না 1 ঘন্টায়। এখন প্রশ্ন করেছে 25 কিমি দূরত্ব যেতে তোমার কত সময় লাগবে সাইকেলে। এখানে তাহলে আমাদের লিখতে হবে, দেখো 10 কিমি যেতে যদি 1 ঘন্টা হয়, 25 কিমি যেতে তাহলে আরো বেশি দূরত্ব যেতে আরো বেশি সময় লাগবে। তাহলে এখানেও বাড়ছে এখানেও বাড়ছে, তাহলে অবশ্যই এটা সরল সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখবো দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্ক। ক্লিয়ার? তাহলে অতএব সমানুপাতটা কিরূপ হবে? 10:25 1:1 জিজ্ঞাসা চিহ্ন। কেমন? এবার এখানে নির্ণয় করব অতএব নির্ণেয় সময়। সময়টা কি হবে? সময়টা উপরে 25 × 1/10 হবে। আমরা যদি এখানে কাটাকাটি করি, 5 দিয়ে 5 2 10, 5 5 25, তাহলে দাঁড়াচ্ছে কত? না 5/2। এটাকে ভেঙে দিলে হয়ে যাবে 2 পূর্ণ 1 2 ঘন্টা, অথবা আমরা যদি এটাকে এ করে দিই তাহলে 2 ঘন্টা 30 মিনিট হবে। কেমন? 2 ঘন্টা 30 মিনিট হবে। 1/2 কে আমরা তো এখানে 60 দিয়ে কাটাকাটি করবো, তাহলে 2 30 60 হয়, তো সেক্ষেত্রে 30 এসে যাচ্ছে। তো 2 ঘন্টা 30 মিনিট সময় লাগছে। তাহলে তার 25 কিমি পথ যেতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। তোমরা উত্তরটা লিখে নেবে। অর্থাৎ 25 কিমি অতিক্রম করতে তার সময় লাগে 2 ঘন্টা 30 মিনিট। তোমরা কমপ্লিট করবে, বা লিখে দিচ্ছি আমি, অসুবিধা নেই। অর্থাৎ 25 কিমি যেতে সময় লাগে 2 ঘন্টা 30 মিনিট। কেমন? তাহলে কমপ্লিট হয়ে গেল উত্তরটি। আচ্ছা, এবার তোমরা দেখো 4-এর দাগে। 4-এর দাগে বলা হচ্ছে কিছু পরিবর্তন করতে হবে। প্রথমটা আছে 180 কিমি পার ঘন্টা, এখান থেকে কি মিটার পার সেকেন্ড। তাহলে কিমি পার ঘন্টা আছে, এখান থেকে মিটার পার সেকেন্ড। এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই অধ্যায়ে, বিশেষ করে সময় ও দূরত্ব অধ্যায় অঙ্কটা যখন তোমরা এই অধ্যায়ে অঙ্ক করবে, তো এই অঙ্কগুলো এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে প্রথমে এই যে 1-এর দাগে যে এই সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো তো জানতেই হবে, এবং সেই সঙ্গে এই 4-এর দাগের যে পরিবর্তন, এই জিনিসগুলো একটু ভালো জানতে হবে। তবেই তোমরা এই যে 2-এর দাগে 3-এর দাগের অঙ্ক এবং এখানে একটি 5-এর দাগের অঙ্ক আছে, এছাড়া তোমাদের পাঠ্য বই যে অঙ্কগুলি আছে, এই অঙ্কগুলোকে তাহলে সহজেই সমাধান করতে পারবে, এবং সমাধান করতে তোমাদের একটা সুবিধা আসবে এই পরিবর্তন জিনিসগুলোকে প্রথমে জানলে। তো দেখবে অধ্যায়ের এই অঙ্কগুলো শুরুর আগে এইগুলো আগে শেখানো হয়। তো যাক, আমরা এখন 4-এর দাগে পরিবর্তন দেখাবো। 1-এর দাগে বলেছে 180 কিমি পার ঘন্টা থেকে কিভাবে মিটার পার সেকেন্ডে প্রকাশ করবো। দেখো, এটা হচ্ছে 4-এর দাগ। 4-এর দাগে রোমান হরফে 180 কিমি পার ঘন্টা। তাহলে এটাকে কি করতে হবে? আমাদের মিটার পার সেকেন্ড প্রকাশ করতে হবে। তাহলে আমরা অতএব দেবো, দিয়ে মিটার পার সেকেন্ড প্রকাশ করলে 180, এটাকে মিটার করতে গেলে আমরা কি করব? 1000 দিয়ে মাল্টিপল করব, এবং নিচে এটাকে মিনিট পার, এখানে কি বলেছিল সেকেন্ড, অর্থাৎ 3600 দিয়ে দেবো। কেমন? এবার দেখো শূন্য, আচ্ছা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা 18 দিয়ে কেটে দিলাম 6, 18 দিয়ে 36 হয়, 2 দিয়ে আমরা কেটে দিলাম 100 কে, তাহলে কত পাচ্ছি? 50। আমরা তাহলে লিখে দেবো অতএব
50 মিটার পার সেকেন্ড। কেমন? আশা করি বোঝা গেছে। অর্থাৎ উপরের মিটারটা কিমিটাকে মিটারে প্রকাশ করার জন্য 1000 দিয়ে গুণ করলাম, এবং এই এখানে যে ঘন্টা আছে ঘন্টাটাকে আমাদের কি চেয়েছিল? সেকেন্ড। ঘন্টাকে সেকেন্ডের জন্য 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, নিচে 3600 দিয়ে ভাগ করতে আমাদের এই উত্তরটা আসলো। বোঝা গেছে? এবার দেখো 2 নম্বর অঙ্ক বলেছে 2080 মিটার পার মিনিট, এটা কিমি পার ঘন্টা। ঠিক এর বিপরীতে একটু, যে মিটার পার মিনিট আছে, কিমি পার ঘন্টা চেয়েছে। তো দেখো 2 নম্বর অঙ্ক। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা আমরা পাশে এখানে দেখিয়ে দিলাম। আচ্ছা, 2 নম্বর অঙ্ক কি বলেছে? 2080 মিটার পার মিটার পার কি আছে? মিনিট। আচ্ছা, এটাকে আমাদের কি করতে হবে? কিমি পার ঘন্টা প্রকাশ করতে হবে। তো দেখো এটা সমান আমরা যেটা করব, এই যে মিটার, কিমিকে মিটারে যেতে হলে 1000 দিয়ে গুণ, আর মিটারকে কিমিতে যেতে হলে 1000 দিয়ে ভাগ। তাহলে এই মিটারটাকে 1000 দিয়ে আমরা ভাগ করে দেব। কেমন? এই ভাগফল এটাকে আবার কি করব? ভাগ করব কি দিয়ে? না 1/60। এটা ঘন্টা ছিল, এখানে মিনিটে প্রকাশ করার জন্য আমরা 60 মিনিটকে আমরা কি করব? ঘন্টায় প্রকাশ করব। সমান 2080/100 ইন্টু আমরা 60/1 করব। কেমন? এটা বোঝার চেষ্টা করো। আমরা এই মিটারকে কিমিতে প্রকাশ করার জন্য 1000 দিয়ে ভাগ করলাম, মিনিটকে ঘন্টায় প্রকাশ করার জন্য 60 দিয়ে ভাগ করলাম, আর এটাকে পুরো এই মিটারটাকে মিনিট দিয়ে ভাগ করলে আমাদের কিমি পার ঘন্টা আসবে। তো সেই জন্য এখানে ভাগের চিহ্ন বসালাম। ভাগের চিহ্নটাকে এখানে পরবর্তীতে ক্রস গুণের চিহ্ন হলে এই অঙ্কটা উল্টে যাবে। এবার দেখো এই একটি শূন্য, এই একটি শূন্য কেটে গেল। আচ্ছা, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল। এবার তোমরা দেখো নিচে তাহলে 10 থাকছে, উপরেরটা আমরা গুণ করব। 6 8 48 হয়ে যাচ্ছে, 6 2 12। আচ্ছা, দশমিক তাহলে এক ঘর সরে যাবে, 124.8 কি হবে? কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টা। আশা করি বোঝা গেছে অঙ্কটি, এখানেই অ্যান্সার হয়ে যাবে আমাদের। ঠিক আছে, যাদের বুঝতে অসুবিধা একটু দেখে নেবে ভালো করে। এবার পরবর্তী এবং শেষ প্রশ্ন তোমরা দেখো, 5এর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার ইউনিট টেস্টেও এসে থাকে। কি বলেছে? ঘন্টায় 72 কিমি বেগে ধাবমান 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো, যখনই একটা ট্রেন কোনো সেতুকে বা কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন সেই ট্রেনকে কত পথ যেতে হবে? ট্রেন তার নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্ম বা সেতু দৈর্ঘ্য দুটোর যোগফল গেলে তবেই সেই ট্রেনটা সেই পথটাকে অতিক্রম করতে পারে। তাহলে এখানে সেতুকে অতিক্রম করতে গেলে ট্রেনকে মোট কত পথ যেতে হবে? না, ট্রেনের নিজের দৈর্ঘ্য 110 এবং এখানে সেতুর দৈর্ঘ্য 90। ট্রেন এখানে ধাবমান, এখানে বলেছে এত কিমি বেগে ধাবমান এত মিটার দীর্ঘ একটি ট্রেন, তাহলে 110 মিটার লম্বা ট্রেন 90 মিটার দীর্ঘ সেতুকে অতিক্রম করবে। তাহলে এটা আর এটার যোগফল যত হবে, ওই পথটা গেলে তবেই ট্রেন সেতুকে অতিক্রম করতে পারবে। এখন এই পথটা যেতে তার কত সময় লাগবে আমরা সেটা দেখবো। দেখো, আমরা 5 নম্বর অঙ্ক সমাধান করব। কি বলা হয়েছে আমরা দেখব, যে সেতু অতিক্রম করতে ট্রেনটি কত পথ যাচ্ছে। তো আমরা প্রথমে নির্ণয় করে নেব, সেতু অতিক্রম করতে ট্রেনটিকে পথ যেতে হয় সমান 110 যুক্ত 90, কারণ 110 হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, সেতু দৈর্ঘ্য 90, এটা সমান কত হবে? 200 মিটার। তাহলে মূল কথা হলো যে ট্রেনটা যখন 200 মিটার পথ যাবে তখনই সে সেতুকে অতিক্রম করবে। আর ট্রেনের গতিবেগ ছিল 72 কিমি পার ঘন্টা। তাহলে যে ট্রেনের গতিবেগ, অর্থাৎ 1 ঘন্টায় যে ট্রেনটা 72 কিমি পথ যাচ্ছে, সে ট্রেনটায় 200 মিটার পথ যেতে কত সময় লাগবে? এখন আমাদেরকে, যেহেতু এটা খুবই সামান্য একটা পথ, আর সে ঘন্টায় 72 কিমি পথ যায়, আর এটা একটা সামান্য পথ, তো আমাদের সেই জন্য এটা কি 72 কিমিটাকে আমাদের কি করতে হবে? না, মিটারে প্রকাশ করতে হবে। কিমিকে মিটারে প্রকাশ করতে গেলে 1000 দিয়ে গুণ, অর্থাৎ এর পিঠে 3টে শূন্য, মিটার হয়ে যাবে। কেমন? এবং একই রকম ভাবে ঘন্টা, 1 ঘন্টায় সে পথ যাচ্ছিল, 1 ঘন্টাটাকে আমাদের কি করতে হবে? সেকেন্ডে প্রকাশ করতে হবে, অর্থাৎ 3600 সেকেন্ড হয়ে যাবে। এবার আমাদের অঙ্কটা করতে কিন্তু সহজেই সমাধান হবে। দেখো, এবার আমরা যেটা লিখতে পারি, যে ঐকিক নিয়মে করে দেবো, 72,000 মিটার পথ যায় সমান 3600 সেকেন্ডে। আচ্ছা, 1 মিটার পথ যায় সমান
3600/72000 সেকেন্ড। একই রকম ভাবে এবার আমাদের মোট পথ 200 মিটার অতিক্রম করতে হবে, তাহলে 200 মিটার পথ যায়, তাহলে কি হবে 3600 ইন্টু 200/7200। আচ্ছা দেখো এবার জিরো জিরো কেটে গেল, জিরো জিরো কেটে গেল। আচ্ছা এই জিরো কেটে গেল। 36 দিয়ে আমরা 72 কে কাটবো, দুই দুই দিয়ে আমাদের কাটলে 2 হবে। তাহলে এখানে কত, সরি 10 হবে এটা, তাহলে 10, তাহলে আমরা কত পাচ্ছি 10 সেকেন্ড। তাহলে আমাদের উত্তরটা এসে গেল কত, 10 সেকেন্ড। তাহলে আমাদের যেটা বলা হচ্ছিল প্রশ্নের মধ্যে যে 72 কিমি বেগে ধাবমান 110 মিটার দীর্ঘ ট্রেন 90 মিটার যেতে কত সময় লাগবে, তাহলে 90 মিটার যেতে একটি সেতুকে অতিক্রম করতে তার 10 সেকেন্ড সময় লাগবে। এটাই অ্যান্সার। আশা করি ভিউয়ার্স বোঝা গেছে, যাদের বুঝতে অসুবিধা আবারও ভিডিওটা দেখে